নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী। এই দিন দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর কনিষ্ঠ পুত্র গণেশের জন্মতিথি। গজানন হলেন প্রথম পূজ্য। তার পূজা বিনা কখনোই কারোর জীবনে সুখ, সমৃদ্ধি এবং সফলতা আসতে পারে না। তাই প্রত্যেকজন ভক্তই নিজের জীবনে সুখ, সমৃদ্ধি এবং বিঘ্নকে হরণ করার জন্য তার পূজা করে থাকেন। বন্ধুরা, কিছুদিন আগেই আমি তোমাদের জন্য একটা পোল দিয়েছিলাম যে তোমরা কি ধরনের পূজাবিধি দেখতে চাও, মহারাষ্ট্রিয়ান পুজোবিধি নাকি ঘট স্থাপন ছাড়া পুজোবিধি। তো তোমরা সেখানে সকলেই ঘট স্থাপন ছাড়া সহজ সরলভাবে গণেশ ঠাকুরের পূজাবিধি দেখতে চেয়েছিলে। তাই আজ তোমাদের অনুরোধ অনুযায়ী আমি নিয়ে চলে এসেছি গণেশ চতুর্থীর সহজ সরল পূজাবিধি ঘট স্থাপন ছাড়াই। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই পূজাবিধির নিয়ম। গণেশ পুজো করব বলে আমি উত্তর দিকে একটি জলচৌকি পেতেছি। ভগবান শ্রী গণেশের 4টি রং ভীষণ প্রিয়, লাল, কমলা, গোলাপি আর হলুদ। তাই আমি লাল রঙের একটি কাপড়ের দ্বারাই তার স্থানটিকে আবৃত করেছি। তোমরা অনেকেই বলেছিলে চাল পেতে যে আমি পুজোটি দেখাচ্ছি সেটি আরও একটু সহজভাবে দেখাতে, অর্থাৎ স্বস্তিক চিহ্নটি তোমরা অনেকেই আঁকতে পারো না বলে আমাকে জানিয়েছিলে। তো যারা স্বস্তিক চিহ্ন আঁকতে পারবে না তারা এইভাবেই একটু চাল ছিটিয়ে তার উপরে গণেশ ঠাকুরের একটি আলেখ্য বা গণেশ ঠাকুরের একটি মূর্তি বিরাজিত করতেই পারো। আজকে আমি আলেখ্যতে পূজাবিধিটি করে দেখাচ্ছি। বন্ধুরা, হঠাৎ করেই কালকে আমার কাছে এই আলেখ্যটি এসে পৌঁছেছে। তো আমি তার জন্য ভাবলাম যে আজকে প্রথমেই এই আলেখ্যটির দ্বারা তোমাদেরকে পূজাবিধিটি সম্পন্ন করে দেখাই। নাহলে আমার ইচ্ছে ছিল আমার মন্দিরে যে ছোট্ট গণেশ ঠাকুরের একটি বিগ্রহ আছে আমি তাতে তোমাদেরকে পূজাবিধিটা সম্পন্ন করে দেখাই। তবে ভগবানের যা ইচ্ছে। ভগবান শ্রী গণেশ যখন আমাদের গৃহে আসেন তখন তিনি সুখ, সম্পদ এবং সমৃদ্ধি নিয়ে আমাদের গৃহে প্রবেশ করেন এবং আমরা সকলেই চাই সেই সম্পদ, সুখ, সমৃদ্ধি যেন সবসময় স্থায়িত্ব প্রাপ্ত হয় আমাদের গৃহেতে এসে। তাই জন্য আমরা গণেশ ঠাকুরের দুই পাশে তার দুই স্ত্রী সিদ্ধি এবং ঋদ্ধিকে স্থাপন করি। সামান্য একটু চাল দিয়ে তার উপরে একটি সুপুরিকে মৌলি সুতো বেঁধে আমরা এই ক্রিয়াটি সম্পন্ন করি। চাল সমৃদ্ধি সূচক, তাই গণেশ ঠাকুর এবং তার দুই স্ত্রীকে আসন দেওয়ার আগে অবশ্যই সেই জায়গায় একটু চাল ছিটিয়ে নিতে হয়। এই বছর গণেশ চতুর্থী পড়েছে ইংরেজি 27শে আগস্ট, বাংলার 10ই ভাদ্র 1432 বুধবার। বন্ধুরা, আমি গণেশ চতুর্থীর সময়সূচি নিয়ে একটি বিস্তারিত আলোচনা এর আগের ভিডিওতেই করে ফেলেছি। তো তোমরা সেখান থেকে অবশ্যই পুরো ভিডিওটা দেখে নিতে পারো। আচমন সারব পূজা প্রারম্ভের আগে, তাই হাতে নিচ্ছি গঙ্গা জল। বলছি তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপরে হাতটিকে আবারও একবার একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে নেব এবং বিষ্ণু স্মরণ করে নেব। বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎস্বরেত মুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। বন্ধুরা, তোমরা অত্যন্ত সহজ সরলভাবে আমাকে এই পূজাবিধিটি দেখাতে বলেছো, তাই আমি আজকে চেষ্টা করব একেবারে সহজ সরলভাবে তোমাদের জন্য পূজাবিধিটাই তুলে ধরার, যাতে তোমরা হাতের কাছে সামান্য কিছু জিনিস দিয়ে গণেশ পুজোটি সম্পন্ন করতে পারো। স্নানাভিষেকের জলে আমি দিচ্ছি একটু অঘরু আর গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় গোলাপ জল আমি একটু মিশ্রিত করে দিচ্ছি। আমার বহু প্রবাসী বন্ধুরা এবং আমার এই দেশীয় কিছু বন্ধুরা আমাকে বলেছিলে যে আমাদের হাতের কাছে গোলাপ ফুল বা পদ্ম ফুল সেইভাবে পাওয়া যায় না, তাহলে আমরা স্নানের জলে কি মেশাবো। তো তোমাদের হাতের কাছে যে রঙিন ফুলটি আছে, অর্থাৎ লাল বা অন্য কোনো রঙের যে ফুলটি আছে সেই ফুল মিশিয়েই তোমরা কিন্তু স্নানের জলটি তৈরি করতে পারো। আমার যে সমস্ত প্রবাসী বন্ধুরা বলেছো যে দূর্বা পাওয়া যায় না, তো তাদেরকে বলবো দূর্বা ছাড়াও তুমি জলটা কিন্তু প্রস্তুত করতে পারো। এখানে আমি একটি প্রদীপ প্রজ্বলিত করব, কেন অগ্নিদেবকে আবাহন ছাড়া কিন্তু কোনো পুজোই সম্পন্ন হয় না। এই ক্ষেত্রে আমি একটা কথা বলি, আমি এর আগের দিন ঘিয়ের প্রদীপের কথা বলেছিলাম, তবে ঘিয়ের প্রদীপ না জ্বালালেও তুমি যদি তেলের প্রদীপ জ্বালাও তাহলেও কিন্তু এই পূজাবিধি তুমি সম্পন্ন করতে পারবে। গোলাপের গন্ধযুক্ত একটি ধূপ আমি এখানে প্রজ্বলিত করে নিলাম। তোমরা অনেকেই আমার কাছে মৌলি সুতো দেখতে চেয়েছিলে, তো এটা হচ্ছে মৌলি সুতো। আমরা যখন কোনো ঠাকুরকে বস্ত্র নিবেদন করতে পারি না বা অপারগ থাকি তখন আমরা কিন্তু এই মৌলি সুতো বস্ত্র স্বরূপ তাকে নিবেদন করে থাকি।
তো তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে মৌলি সুতো আমাদের এখানে পাওয়া যায় না বা আতর পাওয়া যায় না, তো সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে তোমরা মৌলি সুতোটি নিবেদন করবে না। এছাড়াও আমি একটি মানসিক নিবেদনের কথা সবসময় তোমাদের জন্য বলে থাকি, যে যেই জিনিসটি তুমি হাতের কাছে পাচ্ছ না সেটি মনে 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 করে নেবে যে তোমার কাছে আছে এবং তুমি তোমার আরাধ্যকে সেটি নিবেদন করছো। তো এইভাবেও কিন্তু তোমরা মৌলি সুতো বা মৌলি ধাগা নিবেদন করতে পারো। আমার এখানে মৌলি সুতো আমি পেয়েছি, তাই আমি মৌলি সুতোতে সামান্য একটু গোলাপের আতর মিশিয়ে প্রথম পূজ্যকে এবং ঋদ্ধিমা এবং সিদ্ধিমাকে নিবেদন করব। তবে তোমরা ওই যে আরেকবার বললাম, যারা পাচ্ছ না তারা মৌলি সুতোটি নিবেদন করবে না। ঋদ্ধিমা এবং সিদ্ধিমাকে যেহেতু আমরা আবাহন করেছি এবং তারা আমাদের গৃহে এসে আমাদের পুজো নেওয়ার জন্য এখানে স্থান গ্রহণ করেছেন, তাই জন্য তাদেরকেও আমি একটি মৌলি সুতো নিবেদন করলাম। এরপর আমরা পূজা সংকল্প গ্রহণ করব। হাতে কিছুটা অক্ষত বা গোটা আতপ চাল নিয়েছি, একটি দূর্বা নিয়েছি। এরপরে নিজের নাম গোত্র বলবো এবং শ্রী গণেশকে আহ্বান করব। মনে মনে বলবো, হে শ্রী গজানন, আমি তোমার শুদ্ধ মনে পূজার ব্রত রেখেছি এই সৌভাগ্য চতুর্থীর তিথিতে। তুমি আমার গৃহে প্রবেশ করো এবং আমার সকল মনস্কামনা পূরণ করো। আমার গৃহে সুখ সমৃদ্ধি এবং শান্তি নিয়ে বিরাজ করো ভগবান। পূজায় হয়ে থাকা ভুল ত্রুটি তুমি মার্জনা করো। চাল আর দূর্বা ভগবানের সামনে নিবেদন করতে হবে। এরপর ভগবানের প্রিয় কিছু ফুল আমরা এই থালায় সাজিয়ে নেব, যেগুলি ছাড়া ভগবানের পুজো একেবারেই সম্পন্ন হয় না। তো এখানে দেখো আমি একটা গাঁদা ফুলের মালা নিয়েছি, পদ্ম ফুল নিয়েছি আর নিয়েছি কিছুটা জবা ফুল। জবা ফুল গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয়। এছাড়াও গোলাপ ফুল গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয়, কিন্তু আমি সেটা আজকে জোগাড় করতে পারিনি। দূর্বা, পানপাতা সবই নিয়ে নিয়েছি। এরপর একটি উপবীত আমি গণেশ ঠাকুরের গলায় পরিয়ে দিচ্ছি। এখানে যে ফুল মালাগুলি নিয়েছি তাতে সুন্দর করে আমি গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই দিন যদি তোমরা কেউ পারো একটি দূর্বার মালা গণেশ ঠাকুরকে পরাতে অবশ্যই পরিও। যেহেতু আজকে গণেশ চতুর্থী না, তাই আমি দূর্বার মালাটি জোগাড় করতে পারিনি। তবে দূর্বার মালা পরানো অত্যন্তই সৌভাগ্য সূচক বলে মনে করা হয়ে থাকে। এখানে লাল চন্দন আমি বেটে নিচ্ছি। লাল চন্দন আর সিঁদুর একসাথে মিশ্রিত করে গণেশ ঠাকুরকে আমি এখানে তিলক করে দিচ্ছি। বন্ধুরা, তোমরা এই বিধিটি প্রত্যেক বুধবারেও করতে পারো। এখানে আমি ঋদ্ধিমা এবং সিদ্ধিমাকেও সিঁদুর নিবেদন করছি, কেন তারা এয়স্থি এবং তাদের সিঁথিতে সিঁদুর দেওয়া অবশ্যই প্রয়োজনীয়। গণেশ ঠাকুরকে যেখানে আমি তিলক করলাম সেখানে একটি অক্ষত চাল নিবেদন করছি। এটি তোমরা অবশ্যই তিলকের বিধির সময় করবে। পরে সেই চালটি যদি পড়েও যায় তাতে কোনো অসুবিধা নেই। ফুলের মধ্যে আমি রক্তচন্দন ছিটিয়ে নিচ্ছি। এরপরে রক্তচন্দন সহযোগে একটি ফুলের মালা আমি গণেশ ঠাকুরকে পরিয়ে দিচ্ছি। এটা ঠিকই গণেশ পুজোতে গোলাপ ফুল, পদ্ম ফুল এবং তার সাথে জবা ফুল লেগে থাকে। তবে কেউ যদি এত কিছু জোগাড় করতে না পারো তাহলে শুধুমাত্র একটি লাল রঙের জবা ফুল দিয়ে গণেশ ঠাকুরের পূজা সম্পন্ন করতে পারো। আর লাগে একটু দূর্বা। আসল কথা হলো, সব পূজারই মূল কথা হচ্ছে ভক্তি। তাই ভক্তের মনে যদি ভক্তি থাকে তাহলে ভগবান তার উপকরণের দিকে অতটাও বেশি তাকান না। এখানে দেখো আমি একটি তাম্বুল বা পান নিয়েছি। এই পানের মধ্যে আমি একটু সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। এই পানের মধ্যে আমি কয়েকটি মঙ্গল দ্রব্য নিবেদন করব, যেমন একটা গোটা সুপুরি, তাতেও আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। একটি কাঁচা টাকা, তোমরা এখানে রূপোর টাকা থাকলে রাখতে পারো, আর কিছুটা পরিমাণ অক্ষত দেখে নেবে যেন চালটি ভাঙা না থাকে। এই জিনিসটি তোমাকে পুজোর সময় গণেশ ঠাকুরের পায়ের কাছে রাখতে হবে, আর একটি লাল ফুল এর মধ্যে নিবেদন করতে হবে। পরে পুজো হয়ে যাওয়ার পরে এই পুরো পান পাতাটি তুমি তুলে নেবে এবং যে জিনিসগুলি আছে সেগুলি তুমি একটি লাল কাপড়ে বেঁধে তোমার লকারে রেখে দিতে পারো। পান পাতাটি পরের দিন তোমরা জলপ্রবাহ করতে পারো। ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ, এই মন্ত্রটি বলে তোমরা ভগবান শ্রী গণেশের পায়ে ফুল নিবেদন করবে। এর আগের দিন আমি মন্ত্র বলেছিলাম, কিন্তু সেই মন্ত্রগুলি শুনে তোমরা অনেকেই বলেছিলে যে অনেক বড় মন্ত্র দিদি, একটু ছোট করে মন্ত্রটা বলো। তো তাহলে আমি এটাই বলবো যে যারা অত বড় মন্ত্র উচ্চারণ করতে পারছো না তারা ওম গাং গণেশায় নমঃ এই মন্ত্রটি বলে 3 বার বাবার পায়ে ফুল নিবেদন করবে। এখানে ঋদ্ধিমা এবং সিদ্ধিমা আছেন, তাদেরকেও আমি ফুল নিবেদন করে দিচ্ছি। গণেশ ঠাকুরকে আমরা দূর্বা নিবেদন করব। এখানে দেখো আমি 3টি দূর্বা নিয়েছি, আর এই 3টি দূর্বাকে একটি দূর্বা দিয়ে গাঁট বেঁধে নিচ্ছি। বন্ধুরা, এই নিয়মটা তোমরা প্রতি বুধবারেও করতে পারো, আর গণেশ চতুর্থীর দিন তো অবশ্যই করবে। এটা সৌভাগ্যবর্ধক একটি নিয়ম। এই দূর্বাটি তুমি হয় গণেশ ঠাকুরের মাথার উপরে, আর বড় মূর্তি থাকলে ডান কাঁধে, আর খুব ছোট মূর্তি থাকলে ডান পাশে রেখে দিতে পারো। যখন নিবেদন করবে মনে মনে ওম গাং গণেশায় নমঃ মন্ত্রটি বলে নেবে। এখানে আমি 5 রকমের ফল দিয়ে আজকে ভোগ নিবেদন করছি। গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় হচ্ছে নারকেল, কলা আর আপেল।
তো এখানে আমি সেই ভোগটা তো রেখেছি, তার সঙ্গে আরও 2টো ফল আমি এখানে দিচ্ছি, দিয়ে 5 ফল করছি। তোমরা যদি কেউ চাও তাহলে 3 ফল বা 1 ফল দিয়েও ভোগ দিতে পারো। আর এখানে গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় লাড্ডু আর মোদক রেখেছি। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম এই ভিডিওটা করব, তবে বাজারে আমি মোদক পাচ্ছিলাম না। আর মোদক অন্যান্যবার আমার মাই তৈরি করে দেয় বন্ধুরা, কিন্তু এই বছর মায়ের শরীরটা অনেকটাই খারাপ, তো তার জন্য মায়ের উপরে আর আমি এবার অতটাও চাপ দিইনি। তো এখানে দেখো আমার পুরো থালাটা সাজানো হয়ে গেছে। এক্ষেত্রে বলি, কেউ যদি এত কিছু জোগাড় করতে না পারো তাহলে লাল বাতাসা দিয়েও গণেশ ঠাকুরের পুজো করতে পারো। আচ্ছা, অনেকেরই প্রশ্ন থাকবে যে স্টিলের থালায় আমি কেন ঠাকুরকে ভোগ নিবেদন করছি। এটা স্টিলের থালা নয়, এটা রূপোর থালা। তোমাদের অনেকেরই মনে খটকা লাগতে পারে এবং তোমরা প্রশ্ন করতে পারো, তাই তোমাদের মনে যাতে কোনো সংশয় না থাকে সেটাই আমি এখানে পরিষ্কার করে দিলাম। গণেশ ঠাকুরের ভোগ আমি সবসময় দুর্বার দ্বারা নিবেদন করে থাকি, এখানেও আমি দুর্বার দিয়েই গণেশ ঠাকুরের ভোগ নিবেদন করছি। এরপর আমরা আরতির থালাটা সাজাবো। আরতি আমরা অবশ্যই ঘিয়ের প্রদীপ দিয়ে করব। তার আগে দেখো, ঘিয়ের প্রদীপটা বসানোর আগে আমাকে এখানে কিছুটা দূর্বা বিছিয়ে নিতে হবে। গণেশ ঠাকুরের আরতিতে যেন অবশ্যই দূর্বা থাকে সেটা কিন্তু দেখতে হবে। আর এখানে আমি একটা ছোট্ট মাটির প্রদীপ নিয়েছি, তার মধ্যে একটি ঘিয়ের সলতে বসিয়ে নিয়েছি। তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে যে ঘিয়ের প্রদীপই হতে হবে কিনা। ঘিয়ের প্রদীপ নাও হতে পারে, তবে যেন সেটা তিলের তেলের প্রদীপ থাকে। তো বন্ধুরা, এই ছিল আমার গণেশ চতুর্থীর অতি সহজ সরল পূজাবিধি, যা তোমরা দেখতে চেয়েছিলে। কেমন লাগলো পূজাবিধি অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার হাইপ করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে যেও। চলো বন্ধুরা, দেখা হবে আবারও একটি সুন্দর কোনো পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলকে জানাই গণেশ চতুর্থীর আগাম শুভেচ্ছা। কমেন্ট বক্সে তোমরা লিখতে ভুলো না, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া।